শুভ সকাল। আজকে আমরা বাংলা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ অলংকার। যদিও টপিকটার সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত নয়, এই টপিকটা থেকে প্রশ্ন আসলে আমরা অনেকে বুঝতেই পারি না যে আসলে বাংলা গ্রামারে অলংকার বলে কোনো কিছু আছে কিনা, এবং এখান থেকে প্রশ্ন আসলে অধিকাংশ স্টুডেন্টরাই সেটা অ্যাভয়েড করে যায় এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। অলংকার বাংলা গ্রামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যেটা ব্যাংক, বিসিএস, অ্যাডমিশন এবং জব এক্সামের জন্য এখান থেকে 2 থেকে 1টা প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে। আমরা আগে একটু পরিচিত হই অলংকার কি। অলংকার হচ্ছে বাংলা সাহিত্যের অর্থাৎ কবিতা যে অংশগুলো আছে সেই কবিতা অংশের অর্থাৎ কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে উপায় তাকে বলে অলঙ্করণ বা অলংকার। সেখান থেকে অলংকার শব্দটা আসছে। অলংকার 2 প্রকার, একটা হচ্ছে শব্দ অলংকার আর একটা হচ্ছে অর্থ অলংকার। শব্দ অলংকার কি, অর্থাৎ একটা কবিতার প্রতিটা লাইনের যে শব্দের যে মাধুর্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য যে প্রক্রিয়া তার নাম হচ্ছে শব্দ অলংকার। আর অর্থের মাধ্যমে যে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেটা হচ্ছে অর্থ অলংকার। তাহলে আমরা একটু শুরু করি ক্লাসটা। বাংলা কাব্যের শারীরিক সৌন্দর্য বৃদ্ধির যে বিশেষ কৌশল তাই অলংকার। অলংকার হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে শব্দ অলংকার আর একটা হচ্ছে অর্থ অলংকার। শব্দ অলংকারটা কি, অর্থাৎ কাব্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি কবিতার প্রতিটা লাইনের শব্দের মধ্যে যদি করে পরিবর্তন করে আমরা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করি সেটা হচ্ছে শব্দ অলংকার হবে, এবং তার অর্থের মাধুর্যতা বৃদ্ধির জন্য যে প্রক্রিয়া তার নাম হচ্ছে অর্থ অলংকার। এখন আমরা শব্দ অলংকার কি, অর্থ অলংকার কি এটা জানলাম। এবং শব্দ অলংকারের কিছু প্রকারভেদ আছে আর অর্থ অলংকারের কিছু প্রকারভেদ আছে, আমাদের সেইটা খুবই জানা গুরুত্বপূর্ণ। সেখান থেকে প্রশ্নটা আমাদের করা হয় যে এই অলংকরণটা কোন অলংকরণ, শব্দ অলংকরণ না বাক্য অলংকরণ, এবং এদের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেখান থেকেও প্রশ্ন এসে থাকে। আমরা আগে পরিচিত হয় শব্দ অলংকারগুলো কি কি। শব্দ অলংকারগুলো তো 4টে ভাগে ভাগ করা যায়। এক আছে অনুপ্রাস, 2 যমক, 3 শ্লেষ, 4 বক্রোক্তি। জানি এই শব্দগুলো অনেকের কাছেই একটু বিদঘটে টাইপের মনে হচ্ছে এবং এর অর্থগুলো বিশেষ অর্থ বহন করে। সেটা আমরা যখন এর উদাহরণগুলো দেখব তখন আরো পরিষ্কারভাবে ধারণাটা পাবো। অনুপ্রাস কি, যমক কি, শ্লেষ কি, বা বক্রোক্তি কি, এরকম আরো কিছু আছে। অর্থ অলংকারের ভাগ দেখেন।
অর্থ অলঙ্কার আছে উপমা, উৎপ্রেক্ষা, রূপক, অতিশয়োক্তি, সমসোক্তি, অসঙ্গতি, ব্যজস্তুতি। এইগুলো হচ্ছে অর্থ অলঙ্কারের মধ্যে পড়ে। এছাড়াও কিছু অর্থ অলঙ্কার আছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বা যেখান থেকে প্রশ্নগুলো আসে না। আমাদের মধ্যে এইগুলো আলোচনা করলে আমরা উদাহরণের মাধ্যমে আলোচনা করলে আমরা এইগুলো সম্পর্কে একটু ধারণা পাবো এবং ওইটাই যথেষ্ট বলে মনে করি। অনুপ্রাস, যমক, শ্লেষ, বায়ু, বক্রোক্তি, আমাদের এইগুলো আগে জানতে হবে। অনুপ্রাস, অনুপ্রাস হচ্ছে একটা কবিতার লাইনে একই অক্ষর ব্যবহার করে একাধিক শব্দ দিয়ে যদি একটা লাইন তৈরি করা হয় এবং সেই বিশেষ লাইনটাকে বলা হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাসের আবার তিনটা ভাগ আছে। অনুপ্রাস হচ্ছে তিনটা, এক হচ্ছে সরল, অন্তঃপ্রাস, আর গুচ্ছানুপ্রাস। অনুপ্রাসটা কি? অনুপ্রাস বলছিলাম যে আমরা একটা কবিতার লাইন থাকবে এবং যেখানে প্রতিটা শব্দই ওই একই বর্ণ দ্বারা গঠিত হবে, সেটা হচ্ছে অনুপ্রাস। এবং অনুপ্রাসটা আবার তিন ভাগে ভাগ করা যায়, সরল, অন্ত অনুপ্রাস এবং গুচ্ছানু অনুপ্রাস। আমরা যদি এর উদাহরণগুলো একটু দেখি তাহলে আরো সহজে ধারণা পাবো। কি লিখলাম? কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। যদিও কথাটা একটু হাস্যকর, এখানে প্রত্যেকটা শব্দই আমাদের কিন্তু ক বর্ণ দিয়ে শুরু এবং প্রত্যেকটা ক বর্ণ দিয়ে শুরু এবং একটা লাইন এখানে দাঁড় করানো হয়েছে এবং এটাকেই বলে সরল অনুপ্রাস। সরল অনুপ্রাসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দই প্রথম অক্ষরটা মিল থাকবে, একে বলে হচ্ছে সরল অনুপ্রাস। এরপর আসি অন্ত অনুপ্রাস। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাই ভরসা। এখানে যদি আমরা খেয়াল করি, পিছনে আছে বর্ষা, তার নিচে আছে ভরসা। এখানে যে শেষ অংশ অর্থাৎ অন্তে একটা মিল আছে। অন্ত মানে কি? এখানে আছে অন্তপ্রাস, অর্থাৎ অন্ত, অর্থাৎ শেষে একটা করে বর্ণের মিল থাকবে বা ধ্বনিতে মিল থাকবে। যেমন বর্ষা, সেখান থেকে পাচ্ছে এই বর্ষা, সেখান থেকে পাচ্ছে কি ভরসা। এখানে এটা এই ধরনের যে গ্রামাটিক্যাল অলঙ্করণ, একে বলে আছে অন্ত অনুপ্রাস। এবার আছে গুচ্ছান অনুপ্রাস। না মানে শাসন, বসন, বাসন, অসন, আসন। এটা একটা রবীন্দ্রনাথের একটা কবিতার বিশেষ লাইন, যেখানে আমরা খেয়াল করি এখানে সন, এখানেও সন,
এখানেও শন, এখানেও শন এবং এখানে শন আছে। এবং এই শনটা বিভিন্ন শব্দের সাথে যুক্ত, একটা শাসন, একটা বসন, একটা বাসন, একটা অসন, একটা আসন। প্রত্যেকটা শনই আলাদা আলাদা সব মানে বর্ণের সাথে যুক্ত হয়েছে এবং একটা অন্তমিল আমরা পেয়েছি। এই ধরনের যে পরিবর্তন বা এই ধরনের যে অলঙ্করণ, এই অলঙ্করণ প্রক্রিয়ার নামটি হচ্ছে গুচ্ছানুপ্রাস, অর্থাৎ গুচ্ছ অনুসারে এটা মিল পাওয়া যায়। তাহলে অন্ত অনুপ্রাসটা কি? অন্ত অনুপ্রাস শেষের অক্ষরগুলো মিল থাকবে, আর সরল অনুপ্রাসটা কি? প্রত্যেকটা অক্ষর প্রথম অক্ষরে মিল থাকবে এবং সেই প্রথম অক্ষর যখন মিল থাকবে সেটা হচ্ছে সরল অনুপ্রাস। তারপর যখন মধ্যবর্তী না সরি শেষের অংশটা মিল থাকবে সেটা হচ্ছে অন্ত অনুপ্রাস। আর আছে একটা কি? গুচ্ছানুপ্রাস, অর্থাৎ সেখানে স্বরটা মিল আছে কিন্তু প্রত্যেকটা মানে শব্দই কিন্তু আলাদা আছে। এই যে গ্রামাটিক্যাল সিস্টেম, এটা বলা আছে অনুপ্রাস। অনুপ্রাসের 3টা প্রকারভেদ। এবার আসি আমরা যমক। যমক কথাটি মনে হচ্ছে যমজ থেকেই উৎপত্তি, সেই নাম থেকে এটা হচ্ছে একটা যমক। যমকটা আসলে কি? আমি একটা উদাহরণ আগে দেখি, তাহলে ক্লিয়ার হবে। ভারত ভারত খ্যাত আপনার গুণে, এখানে 2টা ভারত ব্যবহার করা আছে। প্রথম ভারতটা কি, দ্বিতীয় ভারতটা কি? যদি এর মানেটা আমরা একটু বিশ্লেষণ করি, ভারত একটি হিন্দু শাস্ত্রীয় বা ধর্মীয়দের জন্য সে ভারতচন্দ্র একজন ব্যক্তি, আর এই ভারতটা হচ্ছে একটা ভারতবর্ষ। যদি বলি ভারত ভারত খ্যাত আপনার গুণে, অর্থাৎ রাজা ভারতচন্দ্র ভারতবর্ষে বিখ্যাত তার নিজের গুণে। এবার যদি খেয়াল করি, প্রথম ভারতটা হচ্ছে ভারতচন্দ্র, দ্বিতীয় ভারতটা হচ্ছে কি? ভারতবর্ষ, অর্থাৎ একই শব্দ দুইবার ব্যবহার করছে এবং দুইটা বিশেষত্ব বহন করছে। এই যে প্রক্রিয়ার নাম হচ্ছে যমক। এরপর আসি শ্লেষ। শ্লেষটা কি? এটা যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে আরো ভালো বোঝা যায়। কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত সরাসর, যাহার প্রভার প্রভা পায় প্রভাকর। এখানে একটা রবীন্দ্রনাথের একটি উক্তি, এখানে আছে প্রভাকর। এই প্রভাকর শব্দটা 2টা বিশেষ মানে বহন করে। একটা প্রভাকর অর্থ হচ্ছে সূর্য, সংবাদ প্রভাকর। যদিও প্রভাকর শব্দটা একবার ব্যবহার হয়েছে কিন্তু তার 2টা বিশেষ অর্থ বহন করছে। একটা প্রভাকর অর্থ সূর্য, আর একটা প্রভাকর অর্থ হচ্ছে সংবাদ প্রভাকর। অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা শব্দ একবার ব্যবহার হবে কিন্তু তার 2টা অর্থ যখন সে দিবে, সেই গ্রামারটিকে বলে শ্লেষ। অর্থাৎ অলঙ্করণের একটা অংশ নাম শ্লেষ, যেটা শব্দ অলঙ্কারের মধ্যে পড়ে।
বক্রোক্তি অর্থাৎ কাউকে মানে খারাপ কিছু বলতে গিয়ে যদি তার অজান্তেই কোনো কিছু ভালো হয়ে যায় সেটা বলেছে বক্রোক্তি। এটা এটা আছে বাংলা ব্যাকরণের অলঙ্করণ এই অংশের একটা বিশেষ অংশ। বক্রোক্তি কি আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবো। লেখা আছে টাকা লাগে দেবে গৌরী সেন। এটি অত্যন্ত পরিচিত একটি কথা। অর্থাৎ কেউ যখন অহংকার বলে বলে যে তার এত বেশি টাকা পয়সা আছে যে সে কেন দিবে না, এক্ষেত্রে তার আভিজাত্য বোঝানোর ক্ষেত্রে চেষ্টা করা হয়। এখানে কিন্তু টাকার অভাব না থাকা সেই অর্থটা বোঝানোর জন্য এই বাক্যটা দেওয়া হয়েছে, টাকা লাগে দেবে গৌরী সেন। এখানে অভাব নেই, বোঝানো হয়েছে। এটা হচ্ছে এক ধরনের বক্রোক্তি। কথাটার মাধ্যমে আমরা প্রকাশ করতে চাইছি কি অভাব নেই বা টাকার অভাব নেই এরকম অর্থ বোঝানো হয়েছে, টাকা লাগে দেবে গৌরী সেন। এটা হচ্ছে বক্রোক্তির একটা উদাহরণ। এগুলো গেল শব্দ অলঙ্কার। এরপর আমরা আসবো অর্থ অলঙ্করণের যে মানে উদাহরণগুলো ছিল, নামগুলো ছিল সেগুলো একটু ব্যাখ্যা দিতে। অর্থ অলঙ্কার, অর্থ অলঙ্কার, অর্থ অলঙ্কার গুলো কি কি ছিল? ছিল উপমা, ছিল রূপক, উৎপ্রেক্ষা, ছিল অতিশয়োক্তি, আরো ছিল সমশোক্তি, বিরোধাভাস, অসঙ্গতি আর ব্যাজস্তুতি। এগুলো সবই আছে অর্থ অলঙ্কারের মধ্যে পড়ে। অর্থ অলঙ্করণটা মূলত আসে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, সমশোক্তি, বিরোধাভাস, অসঙ্গতি আর ব্যাজস্তুতি। আমরা এগুলো কিন্তু মনে রাখতে পারবো না যদি আমরা উদাহরণটা ভালো করে না বুঝি। সেক্ষেত্রে আমরা উদাহরণটা একটু দেখি। উপমা, তাহার হরিণী চোখে মুগ্ধ হলাম। যদিও চোখটা কখনো হরিণ না, হরিণের মতো সাথে তুলনা করে নিচ্ছি, তাই বলছি কি হরিণী চোখ। এই হরিণটা কিন্তু একটা উপমা বোঝায়। এই ধরনের যে অলঙ্করণ এটা বলে হচ্ছে কি উপমা, অর্থাৎ বাক্যে উপমা প্রয়োগ করে যে সৌন্দর্য বৃদ্ধি করার যে কৌশল তার নাম হচ্ছে উপমা, উপমা অলঙ্করণ। এটা হচ্ছে অর্থ অলঙ্করণের মধ্যে পড়ে। এবার দেখলে রূপক, বিষাদ রূপ দুঃখতার বা বিষাদ সম দুঃখতার। এখানে এই রূপটা রূপক অর্থে ব্যবহৃত হচ্ছে, যেটা অর্থ অলঙ্কারের মধ্যে একটি পড়ে। এরপর আসে উৎপ্রেক্ষা, লেখা আছে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি ফুল যেন। এখানে মেয়েদেরকে তুলনা করেছে ফুলের সাথে। আবার একটু খেয়াল করি উৎপ্রেক্ষা কি একটা যেটা বাস্তবে তুলনা করা সম্ভব নয়। মেয়েরা বা মানুষেরা কখনো ফুলের সাথে তুলনা করার যোগ্য নয়। যদিও সেই ক্ষেত্রে কখনো কবি বা কোনো কাব্যের মাধ্যমে আমরা যদি দেখি যে আগে পিছে পাঁচটি মেয়ে পাঁচটি ফুল যেন, অর্থাৎ এরকম কোনো বিশেষ্য পদকে যদি কোনো আরেকটি বিশেষ্য পদের সাথে যেটা বাস্তবে কখনো তুলনা করা সম্ভব নয়
সেরকম যদি তুলনা করা হয় তাহলে সেই যে গ্রামার আইটেম বা সে পরিবর্তন এটাকে বলা হচ্ছে উৎপ্রেক্ষা, যেটা একটি অর্থ অলঙ্করণের মধ্যে পড়ে। এবার আসি অতিশয়োক্তি। কি লিখছি? মাঘের কোলে সূর্য ছড়াই সোনা হাতে, দুই হাতে সোনা মুঠি মুঠি। অর্থাৎ মাঘ মাসে যখন আকাশে সূর্যটা থাকে তখন কিন্তু বেশ পরিষ্কার একটা আকাশ থাকে, এবং সেই সময় সূর্যটা যেভাবে রোদটা ছড়ায় সেই রোদটা সোনার সাথে তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু রোদটা পুরোপুরি অনুপস্থিত, কিন্তু রোদটাকে আমরা কি হিসেবে তুলনা করছি? সোনার সাথে। এখানে রোদ অর্থে সোনা। এরকম যদি কিছু তুলনা করা হয় সেই ধরনের পরিবর্তনকে বা সেই যে অলঙ্করণ তাকে বলা আছে অতিশয়োক্তি। এছাড়া আছে সমস্যাউক্তি, বিরোধাভাস, অসঙ্গতি আর ব্যজস্তুতি। আমরা সেগুলো একটু আলোচনা করব। পর্বত চাইলে হতে বৈশাখে নিরুদ্দেশে মেঘ। এখানে কথা একটু খেয়াল করি। পর্বত কিন্তু একটি নিশ্চল বস্তু, আর মেঘ একটি সচল বস্তু যেটা বাতাসের সাথে চলাচল করে। একটা নিশ্চল বস্তুকে একটা সচল বস্তুর সাথে আমরা তুলনা করছি। এই ধরনের যখন কি বলি আমরা, এই ধরনের অলঙ্করণ যখন হবে সেই ধরনের অলঙ্করণকে আমরা বলবো যে সমশক্তি। আবার বলি, পর্বত চাইলে হতে বৈশাখে নিরুদ্দেশে মেঘ। অর্থাৎ একটা স্থির বস্তু একটা গতিশীল বস্তুর সাথে আমরা তুলনা করার চেষ্টা করছি। কি লিখলাম? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুরে, বা এটুকু লিখি সীমার মাঝে অসীম তুমি। অর্থাৎ এই সীমা এবং অসীম এই দুটো কিন্তু বিপরীত শব্দ, এবং দুইটা বিপরীত শব্দ একটা বাক্যের মধ্যে যখন ব্যবহার হবে তখন সেই যে অলঙ্করণ সেই অলঙ্করণটাকে বলে বিরোধাভাস অলঙ্করণ। আবার বলি, সীমার মাঝে অসীম তুমি, অর্থাৎ একটা শব্দের বিপরীত শব্দ যদি ওই বাক্যেই ব্যবহার করা হয় এবং তা যদি কোনো অলঙ্করণের মধ্যে পড়ে সেই অলঙ্করণটা হবে বিরোধাভাস অলঙ্করণ। অসঙ্গতির উদাহরণটা দেখি। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যদি তার কারণ এবং কার্যোক্তি বা কার্য পদ্ধতি যদি দুইটাই থাকে সেই ধরনের যে পরিবর্তন বা যে অলঙ্করণ তাকে বলে অতিশয়োক্তি। একটু খেয়াল করি, হৃদয় মাঝে মেঘ উদয় করি, মেঘটাকে কি উদয় করলাম, এবং নয়নের মাঝে ঝরিল বাড়ি, অর্থাৎ মেঘটা উদয় করার পরে সে কি বাড়িটা ঝরিয়েছে।
এই ক্ষেত্রে যে অলঙ্করণটা আমরা জানি সেটা হচ্ছে অসঙ্গতি, অর্থাৎ একটা বাক্যের মধ্যে কারণ এবং তার কারণের ফলে যে কাজটা করা হয়েছে সেটাও যদি থাকে তাহলে সেটা কি বলবে? অসঙ্গতি। বেজস্তুতি কথাটা একটু বিদঘুটে টাইপের, এর বিশেষত্বটা এরকম: অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। অর্থাৎ কাউকে আমরা হেয় করতে গিয়ে যদি তার মধ্যে আবার তার গুণটা প্রকাশ পায়, সেই ধরনের যে পরিবর্তন তাকে বলে বেজস্তুতি। অর্থাৎ আমরা একই সাথে যদি কাউকে হেয় করতে যাই এবং হেয় করতে গিয়ে যে বাক্যটা উচ্চারণ করি সেই বাক্যের মাধ্যমে যদি তার আবার নিপুণতা বা তার যদি কোনো গুণ প্রকাশ পায়, তাহলে সেই যে অলঙ্করণ, সেই অলঙ্করণটাকে কি বলে? বাহ্যস্তুতি। এটা হচ্ছে শব্দ অলঙ্করণের, অর্থ অলঙ্করণের একদম শেষ একটা উদাহরণ। আমরা আশা করি যে অলঙ্করণটা আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম, অলঙ্করণটার এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ পুনরায় দেখে এবং খাতায় নোট করার চেষ্টা করে, তাহলে মনে হয় অলঙ্করণটা আর খুব বেশি সমস্যা হবে না। ধন্যবাদ।